আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিজুম মজুমদার। নিজুম মজুমদার, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি একটু দেরি হয়েছেন, বাট যুক্ত যে হতে পেরেছেন সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা কথা বলছিলাম, আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে একটি বড় ঘটনা ঘটেছে, জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে এটি সম্পর্কে আমরা আপনার মূল্যায়ন, আপনার মতামত জানতে চাচ্ছিলাম। এই প্রতিবেদনটি কি কেমন দেখলেন, কি বুঝলেন? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি একটু নিশ্চিত হয়ে নিতে চাই যে আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কাছে রিপোর্টটা আমার হাতে আছে এই মুহূর্তে, আমি প্রিন্ট করেছি সেই সকালবেলাতেই। এই রিপোর্টটা 105 পাতার একটা রিপোর্ট। আমার পক্ষে এটা পুরোটা পড়া সম্ভব হয়নি। পুরোটা না পড়ে আসলে গভীর কোনো মন্তব্য করাটাও ঠিক হবে না। তবে যেহেতু আমি প্রফেশনালি একজন আইনজীবী এবং এটাই আমার পেশা আসলে, সো আমি সকালবেলাতে খুবই মনোযোগ দিয়ে যে ভদ্রলোক ওইখানে, মিস্টার টার্ক, তিনি যে এই বক্তব্যটা দিয়েছেন মিট দ্য প্রেসে, সেটা আমি শুনেছি। আমার কাছে এতদিন একটা মানে আমরা যদিও ওগুলো মিক্সড ফিলিংস ছিল, আমরা জানি যে ইউনাইটেড নেশনস কিভাবে কাজ করে, কেন ট্রাম্প ইউনাইটেড নেশনস এর এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে বের হয়ে গেছে। মানে আমি নিশ্চিত যে আমার সাথে এখনো পরিচয় হয়নি আমার সহবক্তা, পরিচয় হলে হয়তোবা আমি জানি না তিনি এই ব্যাপারে নিশ্চয়ই অবগত। পরিচয় করে দিচ্ছি আপনাকে, হাসান ফেরদৌস, তিনি লেখক, গবেষক এবং সাংবাদিক। তিনি জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছেন এবং এই মানবাধিকার সংস্থায় তিনি কাজ করেছেন এবং আমাদের নিউ ইয়র্কে অত্যন্ত প্রিয় মুখ, অনেক জ্ঞানী মানুষ, অনেক জানবেন না। খুব ভালো লাগছে এরকম একজন গুণী মানুষের সাথে প্রোগ্রামে আসতে পেরে, ভালো লাগছে। কিন্তু আমরা ধরেন মানে ইউনাইটেড নেশনস কিভাবে কাজ করে, পলিটিক্যালি কতটা বায়াসড, আপনার শক্তি বলয়ের মধ্যে থেকে কিভাবে কাজ করে না করে, আমার অন্ততপক্ষে কিছুটা ধারণা আছে। এবং আপনারা জানেন যে এর আগে ইসরায়েলের তরফ থেকে আমি আজকে পড়ছিলাম যে জাতিসংঘের শত 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 ফল্ট তারা ধরেছে নানান ধরনের রিপোর্টে। এমনকি ধরেন দেশে আমাদের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছিল যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে থেকে 1.5 বছর আগে, যেখানে 5-6টা নাম দিয়েছে যে যাদের কমপ্লিটলি অন্য মামলার আসামি, কমপ্লিটলি অন্য কেস, সেখানে তাদেরকে পলিটিক্যালি কেস ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভালো হতো সেই রিপোর্টগুলো আমার থাকলে, যেহেতু আমার আসলে এখানে ওই রিপোর্টটা নিয়ে যেহেতু কথা হচ্ছে না, আমি ওগুলো সাথে রাখিনি, বাট এর আগেও আমরা এগুলো নিয়ে করেছি। এখন যে উদ্দিষ্ট যে রিপোর্টটা নিয়ে আমরা কথা বলছি, আমার কথা হলো যে জাতিসংঘ কোন মেথড ইউজ করেছেন এই পুরো 1400 জন আপনার হত্যা শিকার হয়েছে সেটার ক্ষেত্রে। আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে তিনি তার বক্তব্যে বলছেন যে আমাদের কাছে বিশ্বাস করবার যথেষ্ট কারণ রয়েছে যে এখানে মানবাধিকার বিভিন্ন লঙ্ঘিত হয়েছে, এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, এই ধরনের কথাবার্তা বলছেন। খুবই ভালো কথা, কারণ সে যেই হোক না কেন, অপরাধ যিনি করুক না কেন, শাস্তি তাকে পেতে হবে। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের কারোই কোনো রকমের মানে কারোই কোনো দ্বিমত নাই। এখন প্রশ্ন হলো যে এই যে অপরাধের কথা বলা হচ্ছে, অপরাধের ধরনের কথা বলা হচ্ছে, কোন মেথড অ্যাপ্লাই করা হচ্ছে। আমি প্রথমেই ওদের মেথডের উপরে পড়ছিলাম, বিকজ আমি একটা দীর্ঘ সময় মেথোডোলজি এগুলোর উপরে আমি আসলে নিজে যেহেতু গবেষণাধর্মী কাজ করি, মেথডের উপরে আমার এক ধরনের আগ্রহ আছে। আমি দেখতে পাচ্ছি এখানকার অভিযোগগুলো করেছেন তারা যারা এই কথিত জঙ্গি আন্দোলনে জড়িত ছিল। আমি এই আন্দোলনটাকে জঙ্গি আন্দোলন বলি, সেটার যথেষ্ট কারণ রয়েছে। তো এই আন্দোলনটার মধ্যে যারা দাবি করছেন তারা আহত, আমরা ঠিক জানি না যে মেডিকেলের কোনো রিপোর্ট কি জাতিসংঘ পেয়েছিলেন, কিংবা যাদেরকে ডেথ বলা হচ্ছে, এই 1400 জনের ডেথ রিপোর্ট তাদের কাছে আছে, মানে কনফার্মড ডেথ কিনা। আমরা যারা আইনজীবী তারা ডেড বডি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা আদালতে কখনো আর্গুমেন্ট করি না যে তিনি মারা গেছেন। আমাকে এটা জানতে হবে যে তিনি কতগুলো নিশ্চিতভাবে ময়না তদন্তের রিপোর্ট পেয়েছেন, তিনি কতগুলো ডেথ সার্টিফিকেট পেয়েছেন, তিনি কার বক্তব্য নিয়েছেন, তিনি যাদের বক্তব্য নিয়েছেন তারা কারা, তারপরে যেই অফিসিয়ালদের কথা বলা হচ্ছে, ওই সময়ের অনেক অফিসিয়াল তো আপনার আদালতে, জেলে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোন ধরনের প্রচেষ্টা কি করেছেন তারা যোগাযোগ করবার, যে তার ভাষ্যটা শুনবার, কিংবা সেই সময়ের যারা আর্মি অফিসিয়াল আছে আর সেনাবাহিনীতে, সেই সেনাবাহিনীর কাদের সাথে কথা বলা হয়েছে, বিজিবির কার সাথে কথা বলা হয়েছে, পুলিশের কোন অফিসারের সাথে কথা বলা হয়েছে, এই যে আহতের কথা বলা হচ্ছে, সেই আহত নিরূপণ কিভাবে করছি যে এটা এই আন্দোলনের সামনে হয়েছে। যেই ছবিগুলোকে ফরেনসিকের কথা বলা হয়েছে, সেখানে আমি দেখছি যে শত শত পুলিশ অফিসারকে যে মেরে ফেলা হলো,
সেটার কোনো কথা বলছে না। সবই আপনার 5ই অগস্টের আগের কথা বলা হচ্ছে। এমনকি 3রা অগস্ট সিরাজগঞ্জে যে 13 জনকে মেরে ফেলা হলো পুলিশ অফিসারকে, সেটা নিয়ে কোনো কথা নেই। আগুন যে দেওয়া হলো সেটা নিয়ে কোনো কথা নেই। মানে আমরা প্রত্যেকে চাই, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছিলেন যে এইটার তদন্ত করা হোক। সো ডেফিনেটলি একজন মানুষ মানে মানে উনি যদি কিন্তু মনেই করতেন, আমি নিজুম শেষ করি মজুমদার, কথাটা, সেন্টেন্সটা শেষ করি, তাহলে বুঝবেন না, তাহলে তিনি জাতিসংঘকে আহ্বান করতেন না। আপা জি, আপনি এবার বলুন। জি, আপনি যে প্রশ্নগুলি তুললেন, এখন এই প্রশ্নগুলির প্রেক্ষাপটটি কি? কারণ আমরা জানি জাতিসংঘ, যেটি হাসান ফেরদৌসের সঙ্গে আপনি জয়েন করার আগে, যে হাসান ফেরদৌসের সঙ্গে আপনি জয়েন করার আগে কথা হচ্ছিল যে জাতিসংঘ একটা নিরপেক্ষ অর্গানাইজেশন, জাতিসংঘ এমন একটা সংস্থা যেটার উপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। এটা আপনি মনে করছেন না? মানে এইটা একটু বলেন। তারা তো কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের লোক না, তারা নিরপেক্ষ ব্যক্তি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি মনে করেন নিরপেক্ষ, মানে আপনি যখনই বলছেন যে জাতিসংঘ একটি নিরপেক্ষ, আপনার কথা শুনে মনে হচ্ছে এটি সম্প্রদানকারকে নিরপেক্ষ, অর্থাৎ শতদান করে সবাই এটা জানেন। আসলে ব্যাপারটা তা নয়। আমি মনে করি না নিরপেক্ষ। এমনকি এই রিপোর্টটা যদি আমার রাজনৈতিক চিন্তার প্রতিফলনের সাথে একাত্ম হতো, তাহলেও আমি জাতিসংঘকে একটা বায়াস্ট অর্গানাইজেশনই মনে করি। হ্যাঁ, আমার জায়গাতে চলে গেলে আমার মনের ভিতরে একটু আনন্দ হতো বটে, কিন্তু তাই বলে আমার যে ভিতরে কনসেপ্ট এটা চেঞ্জ হতো না, বিকজ আই নো হাউ ইট ওয়ার্কস। যে হাসান ফেরদৌস, যেটি নিজুম মজুমদার বললেন, আমিও আসলে তিনি জয়েন করার আগে ওই কথাটি বলছিলাম যে আসলে তারা কাদের সঙ্গে কথা বলেছে। আরো সুনির্দিষ্ট করে নিজুম মজুমদার বললেন যে এই তদন্তের মেথোডোলজি কি, মেথোডোলজি খুব গুরুত্বপূর্ণ, রাইট? প্রয়োজন নেই, কিন্তু উনি বলছেন উনি জানেন না, এটা আমিও জানি না। যিনি প্রশ্ন করে তিনি তুলছেন, উত্তর তার কাছেও নেই, আমার কাছেও নেই। আমি শুধু কথা বলেছি যে এই সংগঠনটির কোনো পলিটিক্যাল স্টেক নেই। এই সংগঠনটি পার্টিজান নয়। এই সংগঠনটি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কারো পক্ষে বা বিপক্ষে বলার কোনো কারণ নেই। আমি সংগঠনে 33 বছর নিউ ইয়র্কে কাজ করেছি, মানবাধিকার নিয়ে আমি কাজ করেছি। এই সংগঠনে কাজ করার প্রক্রিয়া আমি জানি। তোমাকে আমি একটু আগেই বললাম যে তথ্য উপাত্ত না থাকলে কখনোই এই সংগঠন সিদ্ধান্ত দেবে না, অথবা প্রেস কনফারেন্স ডেকে বলবে না এই আমাদের কনক্লুশন। আমার কন্তভায় কোনো কারণ নেই। আমি জানি না আপনারা কে কতটা কাজ করেছেন জাতিসংঘ নিয়ে। নিজুম মজুমদার সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে এরা বায়াসড, এবং সেই বায়াস সংগঠনকে কিন্তু তার মাননীয় প্রধানমন্ত্রী ডেকে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন যদি তারা বায়াসড হবে আমার কাছে স্পষ্ট নয়। আমি মনে করছি আমার অভিজ্ঞতা থেকে এই সংগঠনের কোনোই প্রয়োজন নেই, কোনোই কারণ নেই অসত্য অথবা মিথ্যা রিপোর্ট দেবার, অথবা কোনো পক্ষের হয়ে রিপোর্ট দেবার। যেটা হতে পারে, উনি হয়তো বলেছেন, আমি আবার বলি আমি রিপোর্টটা পড়িনি, তা হচ্ছে যে রিপোর্টটা পূর্ণাঙ্গ নাও হতে পারে, আমি ধরে নিচ্ছি। কারণ খুব কম সময়, কয়েক সপ্তাহ মতো তারা স্টাডি করেছে, অনেকে দেখা যায় তারা করতে পারেনি, আপনারা বলছেন, আমি জানি না এগেইন। কিন্তু এরা কনভিন্স না হওয়া পর্যন্ত, সিদ্ধান্তে পৌঁছানোর মতো এনাফ উপাত্ত না থাকা পর্যন্ত এরা এই রিপোর্টটা তৈরি করবে না। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমার 30 বছর অভিজ্ঞতা থেকে বলছি আমি, এদের অ্যাবসলিউটলি যদি পাওয়ার প্লে না হয়, পলিটিক্যাল পাওয়ার প্লে ক্ষেত্র ছাড়া আমাদের মতো দেশে এদের কোনো রাজনৈতিক স্টেক নেই। ফলে এই রিপোর্টটা আমি গ্রহণ করতে আমার অন্তভায় কোনো আপত্তি নেই। জি, নিজুম মজুমদার। আমি এই ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আমি খুবই একটু আশ্চর্য। সেটা হচ্ছে যে আমি জানি না যে জাতিসংঘকে আমরা কেন, আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে জাতিসংঘ আওয়ামী লীগকে সাপোর্ট করে বা বিএনপি সাপোর্ট করে এই জায়গা বিবেচনা করে জাতিসংঘকে আমি রাজনৈতিকীকরণের জায়গাতেই যাচ্ছি না। মানে বিএনপি এবং জামাতের বা আওয়ামী লীগের উপর অনেক বড় প্লেয়ার আছে, সেই প্লেয়ার গুলো কারা বা কিভাবে। দেখুন, জাতিসংঘের অর্গানাইজেশন গুলো মার্কিনীদের পক্ষে কিভাবে কাজ করে, কিভাবে প্রভাবিত করে, সেগুলো আমরা অতীতে দেখেছি। ইনফ্যাক্ট আপনার সাথে আমি যখন জনাব ফেরদৌসের বক্তব্যটা শুনছিলাম, তখন আমি বেশ কিছু আর্টিকেলও আমি এর মধ্যে বের করে ফেলেছি। আমি জানি না যে আপনার এই প্রোগ্রামে সেগুলো পড়বার ফুরসত আছে কিনা, সুযোগ আছে কিনা, বোধ করি নেই, কিন্তু আমার মনে হয় গুগল করলে আপনারা জেনে যাবেন, খুব সিম্পল, একটু সার্চ দিয়ে বের করলে। হ্যাঁ, এদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেইটা নিয়েও আবার পাল্টা আলোচনা হতে পারে। কিন্তু শুধু তো বাংলাদেশ না, পৃথিবীর অসংখ্য দেশ এই ইউনাইটেড আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিরুদ্ধে অভিযোগ করেছে। তারা পৃথিবীর কত রকমের জেনোসাইড হচ্ছে আজীবন। আমি কখনো দেখিনি যে মার্কিন স্বার্থ আছে এমন নিজুম মজুমদার কি ধরনের ঘটনা। আমি কেন এটাকে রাজনৈতিক রিপোর্ট বলে মনে করছি, আমি এটাকে বায়াস রিপোর্ট বলে মনে করছি। আমি ধরা যাক যে এই আলোচনা ছেড়েই দিলাম যে তারা রাজনৈতিক ভাবে কোনোভাবে বায়াস না, খুবই নিউট্রাল, আমি ধরে নিলাম, আমি যুক্তির ক্ষেত্রে এটা ধরে নিলাম।
আমি সেই আলোচনাতে যেতে হলে আপনাকে আমার প্রচুর আর্টিকেল পড়তে হবে, ইসরায়েলের প্রসঙ্গ আনতে হবে, ইরাকের প্রসঙ্গ আনতে হবে। আমার মনে হয় যে এই প্রোগ্রামটা সেটার জন্য না। আমি খুবই মনোযোগ দিতে চাই যে তাদের যে রেজাল্টটা পেয়েছেন সেটার দিকে। আমি যেহেতু পুরো রিপোর্টটা পড়িনি, পুরো রিপোর্টটা পড়লে আমি হয়তো পেজ ধরে ধরে বলতে পারতাম। আমি দুই একটা বিষয় আপনাদেরকে বলি, ধরেন কিন্তু আমি যতটুকু পড়েছি, আমি শুরুর দিকে তাদের যতটুকু পড়েছি, তারা বলছেন যে যারা আহত হয়েছেন, যাদের সাথে তারা কথা বলতে পেরেছেন 203 জনের সাথে, এবং তারা কি কথা বলেছেন সেই সাক্ষাৎকারগুলো আমাদের সাথে প্রকাশ করছেন না, তাদের নাম প্রকাশ করছেন না। এখন মনে করা যাক যে আব্দুল কুদ্দুস নামে একজন মানুষের আহত হয়েছেন। কেমন? আমাদেরকে প্রথমে নিশ্চিত হতে হবে যে আব্দুল কুদ্দুস কি এই জুলাই মাসে আহত কোনো ব্যক্তি? ওনারা বলছেন আহত কোনো ব্যক্তি। আমাকে সেটার জন্য কি দেখতে হবে? আমাকে সেটার জন্য দেখতে হবে যে তিনি যে আহত হয়েছেন তার মেডিকেল রিপোর্টগুলোর ডেট দেখতে হবে। সে এখন একটা রিপোর্টের জায়গাতে তো আসলে এগুলো অ্যাটাচ করে দেয় না। আমি এই রিপোর্টটা নিয়ে প্রশ্ন তুলব একটা আইনজীবীর জায়গা থেকে। একটা রিপোর্ট হয়তো বা ওনারা এটা অ্যাটাচ করেন না বা করেন না, কিন্তু আমাকে তো প্রশ্ন তুলতে হবে যে এই লোকটা আহত হয়েছে। আমি শেষ করি, আমার কথার মাঝখানে কথা বলে তুমি শেষ করতে পারবো না। যিনি আহত হয়েছেন, যিনি না আপনি শেষ করতে হলো, আমাকেও শেষ করতে হবে। আমি একটা বক্তব্য হাফ শুনে আপনি না বুঝে আপনি আমাকে আরেকটা প্রশ্ন করলে হবে না তো। যেই মানুষটা আহত হয়েছে, সে জুলাই আন্দোলনে আহত হয়েছে, আমি কিভাবে জানবো? ওটার প্রমাণ তিনি দেননি। তিনি বলছেন যে 1400 জন নিহত হয়েছেন। সেই 1400 জনের লিস্ট কি? তিনি সেখানে আমি দেখলাম যে একটা লিস্ট দিয়েছেন যে র্যাবের কোন কোন আপনার সংস্থা, মানে কোন কোন জোন গুলোতে কাজ করেছে। এই জোন জেনে আমি কি করব? তিনি র্যাবের একটা হেলিকপ্টারের ছবি দিয়েছেন, যে র্যাবে ওই হেলিকপ্টারের নিচে র্যাব লেখা আছে, কিন্তু র্যাবের বিরুদ্ধে অভিযোগটা কি? হেলিকপ্টারে র্যাব লেখা আছে, এটা জেনে আমি কি করব? মানে র্যাবের হেলিকপ্টার বুঝলাম, দেন হোয়াট? তারপরে দেখা যাচ্ছে ওইখানে আপনার টিয়ার গ্যাসের ছবি, সেটা আবার মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছে। আমি জানলাম আমি টিয়ার গ্যাস মেরেছে, কিন্তু আমি তো ওই প্রশ্নের উত্তর পাইনি যে আবু সাইদকে যে পুলিশ ছররাগুলি মারলো দুপুর বেলায়, রাতে 8:05 তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো কেন? আমি তো রিপোর্টে ওইটা দেখতে চাই যে এইখানে কোন ধরনের চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা। আমার এটা জানার দরকার যে এই চেইন অফ কজেশন যখন ব্রেক করে তখন কি আমার এইটা জানার প্রয়োজন আছে কিনা যে আমি কোনো অপারেটিভ কজ তার মৃত্যুর জন্য। আমার তো এটা জানার প্রয়োজন আছে। ধরা যাক আমি আপনাকে স্ট্যাপ করলাম, আপনি এটার জন্য মারা যেতেন না, আপনাকে যারা ইন্টারমিডিয়েটরি যারা আছে তারা আপনাকে নিয়ে শুট করে দিল। হ্যাঁ, আমি কিভাবে এটা জানবো যে একটা মানুষ দুপুরবেলাতে আহত হয়ে রাতে 9টা বাজে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়? আমার তো প্রশ্ন জাগবে 8 ঘন্টা কোথায় ছিলেন? এখন এই রিপোর্টে কি এটা আসবে? রিপোর্টে কি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে এগুলাও লুফল? ওনারা বলছেন যে তারা সরকার থেকে তথ্য পাচ্ছিলেন না। আমি মনে হয় গত কিছুদিন আগে খবরটা দেখলাম, সরকার সহযোগিতা করছেন না। তো আজকে তারা বলছেন যে সরকারের থেকে কোঅপারেশন পেয়েছেন। মানে দুই রকমের কথা কেন? দুই রকমের কথা, এবং উনি এখানে রিপোর্টে যা যা লিখেছে সেটাও দুই রকম। কারণ এখানে তারা বলছে যে কয়েকজনের সঙ্গে কথা বলতে চেয়েছে কিন্তু সরকার তাদেরকে অনুমতি দেয়নি। আপনি যদি বলছেন আবু সাইদের মৃত্যুটি কেমন করে হলো, তারা কিন্তু আবু সাইদের মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদনটি এখানে উল্লেখ করেনি। হাসান ফেরদৌস, আমি আপনাদের দুজনের কাছে অনুরোধ করব, আপনারা দুজনে যদি কষ্ট করে পুরো প্রতিবেদনটি একটু পড়ে একটু ক্রিটিকের চোখে দেখেন যে এটি কি আসলেই একটি তদন্ত প্রতিবেদন নাকি হয়ে পড়ছে। আমরা ইনভেস্টিগেটরকে ইনভেস্টিগেট করা শুরু করেছি। আমাদের প্রাইমারি প্রিমিস হবে যে এই ইনভেস্টিগেটরকে আমরা ইনভাইট কেন করছি। আমরা মনে করছি যে ইনভেস্টিগেটর যোগ্য, অভিজ্ঞ, তার কাজ সে যথাযথ পালন করবে। যেমন তাকে ইনভেস্টিগেটরকে আমি সন্দেহ করি, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন কোনো মূল্য তো নেই। একটু আগে আমরা শুনলাম প্রাক্তন প্রধানমন্ত্রী ইনভাইট তাদের করেছেন। কেন করেছেন? কারণ তিনি আস্থাবান যে এই সংগঠন যথাযথ ইনভেস্টিগেট করবে। এই সরকার কেন ইনভাইট করেছে? তারা জানে যে এই সংগঠন করবে। আমি বলছি অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই সংগঠন তাদের সীমিত, সব জায়গায় ক্ষমতার সীমিত থাকে, এই কারণে যে ডিপেন্ড করতে হয় কন্ট্রাক্টিং পার্টিসের উপরে। আমি যেখানে যে দেশে গেলাম সেখানে আমার অবাধ যাতায়াত থাকে না, অনেক ক্ষেত্রে থাকে না, কনফ্লিক্ট জোন বলে আমাকে আমার সীমিত ক্ষমতা দিয়ে আমি ইনভেস্টিগেট, ধরা যাক ভিয়েতনামে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিসংঘকে কোঅপারেট কেন করবে না? কেন তাদেরকে এরা বলেনি, কখনো এরা অভিযোগ করেনি যে আমাদের তদন্ত কাজে আমরা বাধাগ্রস্ত, এরা এই কথা তারা কখনো বলেনি। তার অনুমতি পায়নি, কোনো ক্ষেত্রে তারা হয়তো পায়নি। আমি আবারও বলছি, রিপোর্টটা আমি পড়িনি, ফলে আমি উত্তর দিতে পারবো না। কিন্তু আমি তোমাকে এটা বলছি, আমি যে এই রিপোর্টে ওরা কখনোই বলেনি, প্রেস কনফারেন্সে এই কথা আমি তারা আসতে পারতো যে আমরা ভাই কাজ করতে পারিনি, আমরা রিপোর্টে দিত না।
তোমাকে আমি যেটা আগে বললাম, হাসান ভাই, আপনি ওরা যেভাবে কোনোভাবেই দেখেন জিনিসটাকে, যে আমি আবেদন করেছি আমি হাসান আমি ফেরদৌস, এখানে আপনার যদি সঙ্গে আমি 2 কথা কথা যোগ বলবো। করি, সুলতান আপা, আমি যদি এখানে একটু যোগ করি, সেটা হচ্ছে যে একটা ব্যাপারে আমি একটু অবাক হয়েছি। সেটা হচ্ছে যে একজন একটা ইনভেস্টিগেটরের ইনভেস্টিগেশনে প্রশ্ন করা যাবে না, মানে ওয়াই? আমি যদি একজন আইনজীবী হই ইংল্যান্ডের, আমি ধরা যাক আমার একটা ক্লায়েন্ট খুন করেছে, কেমন, আমি তার ধরা যাক লয়ার, যদিও এটা রাষ্ট্র ডিল করে, আমি 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 ধরা যাক আমি তার লয়ার। এখন আমি সরকার, যে ব্রিটিশ যে পুলিশ আছে, আমি তার রিপোর্টের উপরে আর্গুমেন্ট করব। আমরা তো এটা বিশ্বাস করি যে ব্রিটেনের পুলিশ ভালোভাবে তদন্ত করেছে, কিন্তু তদন্ত করার পরে তাকে জেরার মুখে পড়তে হয় না? মানে তাহলে কি ব্যাপারটা এমন যে ব্রিটিশ পুলিশ একটা তদন্ত রিপোর্ট দিবে, ওইটার উপরে বেস করে একটা লোকের শাস্তি হয়ে যাবে? নাকি জেরা পাল্টা জেরা হয়? জেরা পাল্টা জেরা কখন হয়? যখন এক পক্ষের এক ধরনের সন্দেহ থাকে, সে মনে করে যে সঠিক রিপোর্টটি আসেনি। হ্যাঁ, জাতিসংঘ ধরা যাক যে মানে মানে আমাদের দেশের রামসাম যদুমধুর থেকে জাতিসংঘের ব্যাপারটা, জাতিসংঘকে আস্থা করা যায়, আমি ধরে নিলাম ইয়েস, সম্ভব। কিন্তু জাতিসংঘের রিপোর্টের উপর প্রশ্ন তোলা যাবে না কেন? আমি মেথোডোলজির উপর প্রশ্ন তুলবো না কেন? একটা ত্রুটিপূর্ণ রিপোর্ট যদি আমার চোখের সামনে দেখি, জি হাসান আপনি ফেরদৌস, একটা জি। আপনি একটা হত্যাকাণ্ডের, কথা হচ্ছে যে রিপোর্টটা আমরা কেউই পড়িনি পুরোপুরি। না না, আমি না আমি পড়ে না, রিপোর্টটা যতটুকু পড়েছি, হাসান ভাই, আমি যে রিপোর্টটা যতটুকু পড়েছি আপনি ততটুকু আমি কথা বলছি। মেথোডোলজি নিয়ে আপনি আশা করছেন যে প্রত্যেকের নাম থাকবে। আপনি ভালো করে জানেন যে আইডেন্টিটি এক্সপোজ করা হয় না নানা কারণে, প্রাইভেসি কখনো ইনভেট করা হয় না নানা কারণে। আমাদের প্রথম কাজ হবে রিপোর্টটা ভালো করে পড়া, 1 নম্বর, যেটা আমরা করিনি। 2 নম্বর, আমরা রিপোর্টটা পড়ার আগেই সন্দেহ করছি এই সংগঠন তো বায়াস সংগঠন। আপনি আগে থেকে বলছেন আমরা জানি জাতিসংঘ কি জিনিস, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পদানত ইত্যাদি ইত্যাদি, না জেনেই বলছেন আপনি। এ ব্যাপারে আমি আপনাকে বলছি আপনি না জেনেই বলছেন না, কথাগুলো। আপনার দাবিটি সত্য নয়, যাই হোক, না, আপনি হতে পারে, আমি শেষ আপনাকে করুন। বলছি সত্য তো নয়, অবশ্যই ধরে আমি নিচ্ছি এটা আমি। বলিনি কিন্তু আপনি আসলে, কনভিন্স কোন একটা, আপনি আগে থেকেই সিদ্ধান্তে পৌঁছে গেছেন। আমি এটা বলিনি। আপনি আলোচনার আপনার আগে আপনার থেকেই যদি এটা মনে হয় মিস্টার ফেরদৌস, আপনার যদি আমার মনে মনে হয়, হয়েছে। না না, মিস্টার মজুমদার, জাতিসংঘের ব্যাপারটা তো ধরেন আজকে আমি নতুন করে জানলাম তা না, মানে এর আগে তো বইপত্র পড়েছি, এর আগে তো জাতিসংঘের ভূমিকা ছিল। আমি এবং সেই আপনাকে সব আমি বলছি, অভিজ্ঞতা আলোকে কথাটা বলছি, এবং আমি আপনাকে আমি আজকের অভিজ্ঞতার আলোকে কথাটা বলছি না। আপনাকে আমি বলছি আমি একজন সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে এবং জাতিসংঘ কর্মী হিসেবে। আমি তো এই আই এম এই এই ইনটু ইট, আমি একজন আইনজীবী, আমি ঠিক আছে, আইনজীবীর ব্যাপার থেকে আমি আরো একজন আরো সাংবাদিক, আমার মনে হয় এই ব্যাপারটা আরো ভালো আমি বুঝি। একজন সাংবাদিক এবং আমি একজন খুব পুরনো সাংবাদিক। আমি এই কাজ করছি আজকে থেকে নয়। এই বিষয় নিয়ে আমি জাতিসংঘ নিয়ে বই লিখেছি, একটা নয় একাধিক বই লিখেছি। ফলে ইন্টারন্যাশনাল ব্যাপারটা কম বেশি আমি জানি। ব্যাপারটা আমি কম ক্রিমিনাল ল নিয়ে আমি আপনাকে বলি, অল্পগুলো আমি জানি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল নিয়ে আমার 3টা বই আছে বাজারে। খুব ভালো, ওয়ান্ডারফুল, আমি আপনাকে কংগ্রাচুলেট করছি। আমি তা বলছি না, আমি বলছি প্লিজ আমরা আগে থেকে সিদ্ধান্তে যেন পৌঁছে গেছি আমরা এই সংগঠন কি বলে পার্টিজান, এই পক্ষপাত দুষ্ট। আমি বলছি না, এই সংগঠন পক্ষপাত দুষ্ট কোনোই কারণ নেই, কাউকে ফেভার করার কোনো কারণ নেই। যেটা হতে পারে এর তদন্ত ত্রুটিপূর্ণ হতে পারে, এটা এই ব্যাপারে আমি ডিসএগ্রি করছি না, কিন্তু এর কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই কোনো পক্ষকে এক্সপোজ না করা বা কোনো পক্ষকে এক্সপোজ করা, কোনো পার্টিজান ইন্টারেস্ট তার নেই। আমার শুধু এই একমাত্র পয়েন্ট। বলে আসুন এ নিয়ে তর্ক না করে আপনিও রিপোর্টটা পড়ুন, আমিও রিপোর্টটা পড়ি। আমার বেসিক প্রেমিস হচ্ছে জাতিসংঘ কখনোই নয় এই সমস্ত ক্ষেত্রে তদন্ত শেষে এনাফ প্রমাণ না পেলে, এনাফ তথ্য উপাত্ত না পেলে তারা সিদ্ধান্তে পৌঁছবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। বুঝতে পেরেছি। হাসান ফেরদৌস, এই প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনা যে সরাসরি নির্দেশ দিয়েছেন সেটারও কোনো ব্যাপার উল্লেখ নেই। অনেক বিষয়, অনেক প্রশ্নের কোনো উত্তর এই তদন্ত প্রতিবেদনের মধ্যে নেই, যেটি আমাদের জানা অনেক জরুরি। সুতরাং আমরা নিশ্চয়ই পরে আপনারা যখন ভালো করে পড়বেন আরেকদিন আমরা এই আলোচনাটি করবো, আমরা আরো বেশি ভালো আমি হবে। যে কথা বলছি, মানে আমার যে কথাটা আপনার একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে আমরা এই কথাটা আলোচনাটা তুলছি যে আপনি রিপোর্টটা ভালো করে পড়েননি, শুরুতেই তো আমি সেটা বলেছি যে রিপোর্টটা পুরোটা পড়া হয়নি। ভালো করে পড়া, পুরোটা পড়া, ভালো করে পড়াটা হচ্ছে আপনার পুরোটা শেষ হওয়ার পরেও ভালো করে পড়া নাও হতে পারে কারো। সুতরাং ভালো করে পড়া আর পুরোটা পড়া দুটো আলাদা জিনিস, এটা আগে আমাদের মনে হয় পার্থক্য করা উচিত। ফলে আমি পুরো রিপোর্টটা পড়িনি এটা আমি বলবো, পুরোটা রিপোর্ট পড়ার পরে আমি বুঝবো যে আমি ভালো করে পড়ছি কি পড়িনি, কারণ তখন আমার অনুধাবন ক্ষমতার উপরে ডিপেন্ড করবে। এইটা একটু বলা দরকার। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই রিপোর্টের মেয়াদকাল, মানে এগুলাকে আমরা আইনের ভাষাতে বলি প্রাইমা ফেসি, আপাত দৃষ্টিতে। এখন প্রাইমা ফেসি আমার কাছে যেটা হচ্ছে যে আমি প্রথম প্রশ্নটাই করেছি যে পুরো রিপোর্টের ভেতরে পুলিশ হত্যার রিপোর্টটা কোথায়? মানে এটা হচ্ছে আমার প্রশ্ন। এটার জন্য তো আপনার পুরো রিপোর্টের দরকার নেই। আপনি প্রথমে ধরেন আমি খুঁজেছি পুলিশ হত্যার রিপোর্টটা কোথায়, সেখানে পুলিশ হত্যার কিছু নেই। এই যে পুলিশকে গণহত্যা করা হলো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করলো, সেটা নিয়ে কিছু নেই, আহতদের কথা বলা হচ্ছে। তাই প্রাইমা ফেসি আমার কাছে মনে হয়েছে
যে এত বড় একটা পোর্শন বাদ রেখে একটা রিপোর্ট কি হতে পারে? দেখেন, এই তদন্তটা হয়েছে 1 জুলাই থেকে আপনার 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। প্রথমে এই জায়গাটাই ভুল, কারণ 1 জুলাই থেকে এই আন্দোলন 14 জুলাই পর্যন্ত কোনো ঝামেলাই হয়নি। তার মানে তদন্তটা হওয়া উচিত ছিল, মানে যেহেতু ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, মানে এটা কি জুডিশিয়াল নোটিশ? জুডিশিয়াল নোটিশটা কি আমরা সবাই জানি, এটাকে আইনের ভাষাতে বলা হয় জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ দিয়েই বোঝা যায় যে 1 তারিখ থেকে যখন আন্দোলনটা শুরু হলো তখন প্রধানমন্ত্রী কেন, তখন আওয়ামী লীগের ছেলেপেলে, ছাত্রলীগের ছেলেপেলে অ্যাকোমোডেট করেছে, সেখানে সাদ্দাম হোসেন ছিলেন। ফলে তদন্তটা হওয়া উচিত ছিল 14 জুলাই বা 15 জুলাই থেকে, যেহেতু ঝামেলাগুলো শুরু হয়েছে 14 জুলাই রাত থেকে। আচ্ছা, 14 জুলাই থেকে আমি ধরে নিলাম ওনারা 15 আগস্ট পর্যন্ত এটার তদন্ত করেছেন। আমার এখানে দুটো প্রশ্ন আছে। দুটো প্রশ্ন হলো, এই সময়ের ভিতরে অসংখ্য পুলিশ অফিসার মারা গেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার মারা গেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছেন, তারা এই রিপোর্টটা তো উপেক্ষিত কেন? এখন আমাকে যদি প্রশ্ন করেন আপনি কি দেখেছেন, হ্যাঁ এটা আমি দেখেই বলেছি। না না, আপনি এখানে থামেন। হাসান ভাই এটা কি এই প্রতিবেদনে থাকা উচিত ছিল না? আবার বলে আমি পড়িনি, না থেকে থাকে ইট ইজ এ মিস্টেক, কিন্তু কেন থাকে মনে রাখতে হবে, রিপোর্ট করার আগে তার টার্মস অফ রেফারেন্স থাকে, তাকে কি কাজ করতে দেওয়া হয়েছে, তার টার্মস অফ রেফারেন্সটা কি ছিল, এটাকে দেখি আমরা, এটা আমরা দেখি, আমরা জানি না তো আমরা। ফলে না, তুমি তদন্ত করছো, কি তদন্ত করছো? তোমাকে বলে দেওয়া হচ্ছে ভাই তুমি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তদন্ত তুমি করবে, তাই তো আমি করবো নাকি? ফলে আমার লেটস চেক এই টার্মস অফ রেফারেন্সটা কি। মানে টার্মস অফ রেফারেন্স কি এরকম থাকতে পারে যে পুলিশ মারা গেলে তাদের বাদ, আওয়ামী লীগের কেউ মারা গেলে তাদের বাদ? ব্যাপারটা কি এরকম হইতে পারে? হওয়া উচিত নয়, হওয়া উচিত নয়, আমি জানি না, উত্তরটা আমার কাছে নেই। ফলে এই উত্তর আমি না জেনে আমি কেন খোঁজার চেষ্টা করবো? আমি জাস্ট ওয়েস্টিং আওয়ার টাইম। আমি আপনাকে একটু পড়ে শোনাই, আমার মনে হয় এটা একটু জরুরি। হ্যাঁ, ভায়োলেশন এন্ড অ্যাবিউজ ডিউরিং দ্য প্রোটেস্ট, এটার ভিতরে যেই 10টা পয়েন্ট দেওয়া হচ্ছে 10টা পয়েন্ট পড়ি, আমার মনে হয় দিস সেইজ ইট অল। ইনসাইটেড ভায়োলেন্স বাই আর্মড আওয়ামী লীগ সাপোর্টার্স, আওয়ামী লীগ সাপোর্টার্সদের মাধ্যমে যে ইনসাইটমেন্টটা তৈরি করা হয়েছে, ভায়োলেন্স, সেটা কথা বলা হচ্ছে। এখন আমার এখানে কিন্তু এই বাকি 9টার ভেতরের কোনো পয়েন্টই এটা নেই যে প্রোটেস্টারদের পক্ষ থেকে ভায়োলেন্স করা হয়েছে কিনা। অথচ আমার কাছে এমন প্রায় গোটা 100 ফটো আছে, প্রায় 15 থেকে 16টা ভিডিও আছে। আমি তো একজনের নাম বলতেই পারি, নাফিজ মোহাম্মদ আলম, যার ব্যাপারে আমি নিজে রিপোর্ট করেছি 19 এপ্রিল। সে তার ফেসবুকে দিয়েছে একটা রিভলভারের ছবি দিয়ে, এবং তার বাসার যে চাতাল সেখান থেকে, সে যদি ওই দিন উত্তরা থানাতে গুলি না করতো তাহলে পুলিশ তাদেরকে আরো অ্যাটাক করতো। এটা তার কথা, তার ভাষ্য। যেই ছেলেটির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, মামলা আছে প্রায় 15টা, মানে বলা হয়ে থাকে যে গুলশান থানাতে সে হচ্ছে মাদক সম্রাট, সে নিজে ফেসবুকে পোস্ট দিয়ে উল্লাসিত কণ্ঠে বলেছে। এরকম অসংখ্য পোস্ট আছে যেখানে পুলিশের আপনার পিস্তল গুলো ছিনিয়ে নিয়ে এসে পোস্ট দিয়েছে যে পুলিশের মালামাল, এটা হলো পুলিশের পিস্তল। এই যে আপনার 10 নম্বর পেজ, সরি এটা হচ্ছে 12 নম্বর পেজ থেকে শুরু হয়ে এটা 60 নম্বর পেজ পর্যন্ত এসেছে। আমি হেডিং গুলোতেই যাই, আপনার রিপোর্ট আপনি পড়বেন, পুরোটা পড়ার পরে দেখবেন এটা কিন্তু এই রিপোর্টের হেডিং এই বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাপোর্টাররা কি কি ভায়োলেন্স করেছে। তো যারা প্রোটেস্ট করেছে তারা ভায়োলেন্স করেনি, এটা আমরা বলতে চাইছি? মানে এটার জন্য আমাকে পুরো রিপোর্ট পড়তে হবে? মানে এইখানে তো আমি 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 পাঠাচ্ছি পিডিএফটা, হাসান ফেরদৌস সাহেব যদি একটু দেখেন, আমি হাসান ভাইকে পাঠিয়েছি, আপনি একটু কষ্ট করে যদি আমার সাথে পৃষ্ঠাটা দেখেন তাহলে দেখবেন যে সূচিপত্রে সেখানে কিন্তু ওই হেডিংটা নেই যে ইনসাইটেড ভায়োলেন্স বাই দি প্রোটেস্টার্স, এরকম কোনো হেডিংই নেই। আচ্ছা, সেকেন্ডটা পড়ি, ইউজ অফ ফোর্স ভায়োলেশন বাই পুলিশ, র্যাব এন্ড বিজেপি ইনক্লুডিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেকেন্ডটাতে আসলো কেমন? আচ্ছা, থার্ড, ইনভলভমেন্ট অফ দ্য আর্মি ইন ইউজ অফ ফোর্স ভায়োলেশন, ঠিক আছে, ইউজ অফ হেলিকপ্টার্স টু ইন্টিমিডেট and deploy possible unlawful force, ঠিক আছে, obstruction of medical care and denial of necessary medical documentation। মজার ব্যাপার কি জানেন, আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। যখন বাংলা ব্লকেট দিল আপনার 8ই জুলাই, তখন শাহবাগে একজন ডক্টরের সাথে প্রোটেস্টারদের রীতিমতো মারামারি লেগে গেল। ডক্টরটা বলছেন যে আমি একজন মেডিকেল কর্মী, আমি আমার হসপিটালে যাব। তখন ওই ছেলেগুলো বলছে যে আগে আপনি বলেন আপনি এই আন্দোলনকে সমর্থন করেন কি করেন না। উনি বলে যে আমি করি না। কেন করেন না? আপনাকে যেতে দিব না। তখন এটা খুব ভাইরাল হয়ে গেল ভিডিওটা। মানে প্রোটেস্টাররা বলছে সেই ভদ্রমহিলাকে যেতে দিবেন না আনটিল এন্ড আনলেস শি সেজ দ্যাট শি সাপোর্টস দিস কজ। উনি বলছে আমি করি না। তো একজন চিকিৎসক চিকিৎসা দিতে যাচ্ছেন, তাকে যেতে দিচ্ছে না, সেইটা আপনার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য বাধা না? তো সেইটার আলাপ কোথায়?
এখানে তো স্পেসিফিক্যালি বলা হয়েছে যে তাদের মানে মেডিকেল ট্রিটমেন্ট বাধা দিয়েছে এই পুলিশ, সেইটা কথা বলা হচ্ছে। তো প্রোটেস্টাররা যে বাধা দিয়েছে সেটা কোথায়? এই রিপোর্টটা কি এই পুরো 1.5 মাসের প্রতিদিনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, না ব্রড, নাকি লম্বা ছবিটা, বড় ছবিটা? আপনি বলতে চাইছেন যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত উনারা যে রিপোর্টটা বানিয়েছে সেই রিপোর্টের মধ্যে পুলিশ যে চিকিৎসা দিতে বাধা দিয়েছে, পুলিশ যে ফোর্স ইউজ করেছে, আর্মি ফোর্স ইউজ করেছে, ওইটা ব্রড পিকচারের মধ্যে পড়তে পারে, কিন্তু প্রোটেস্টাররা যে একই কাজ করেছে সেটা ব্রড পিকচারের মধ্যে পড়বে না। আপনি যদি এইটা বলতে চান তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাই, এই আলোচনাটা আমার জন্য না। আমি আপনার কাছে হার মেনে গেলাম। আপনি বলুন, আপনি একজন বিজ্ঞ মানুষ, আপনি একটা দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, আমি আপনার বয়সে অনেক ছোট হব, আপনার সাথে আমি এমন কিছু করতে চাই না আপনি কষ্ট পান, কিন্তু আমি আপনার সাথে একমত না। এখানে আমি বলছি আমি রিপোর্টটা পড়িনি পুরোপুরি, আমি জাস্ট আমরা একটু প্রসঙ্গটা একটু বদলাই, কারণ আমার সময় প্রায় শেষ। আজকে আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা জনাব হাসান ফেরদৌস, কি দেখলেন আয়নাঘরে, কি বুঝলেন? প্রথমত আয়নাঘর একটা ইউফেমিজম। আয়নাঘর ব্যাপারটা মানে এটা শীষ মহল নয়, কিন্তু এই কথা আমরা আগে থেকে শুনেছি, অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি আমরা। আজকে আমরা ছবিতে দেখলাম, ছবিতে কি দেখলাম, দেয়ালে নাম লেখা আছে, হাবিব লেখা আছে, তার ফোন নাম্বার লেখা আছে। সেই লোক এখানে আটকে ছিল দিনের পর দিন, সে নিজে বর্ণনা করছে। আওয়ামী মহলে মানে চেতনাবাজদের মহলে একটা মিথ্যা চালু আছে না, যে আওয়ামী মহল মিথ্যা, অনেকে বিশ্বাসই করবেন না, এমন কিছু ঘটেনি। আজকে বিদেশি সাংবাদিকদের সামনে দেখা গেল যে 700-800, যেটা বলেছে প্রেস সেক্রেটারি, 800 আয়নাঘর আছে। আয়নাঘর মূলত টর্চার সেল। নিউ ইয়র্কে আমার চেনা বাঙালি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল টর্চার সেলে। তার কি অপরাধ? সে একটা পত্রিকায় সরকার বিরোধী বক্তব্য লিখেছিল, সে আমেরিকান সিটিজেন, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। মানে সেটা বড় কথা না। কি দেখলাম ভয়াবহ দৃশ্য। দেখলাম যে এই হারে অসংখ্য মানুষকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। একটি মেয়ে, এখন তার বয়স 17-18 হবে, 9 বছর ধরে বাবাকে দেখে না, সে বাবার কোনো খোঁজ নেই, অধৈর্য ধরে কাঁদছে। সে কি বলছে? সে শুধু বাবাকে ফিরিয়ে দাও। সে একই ঘরে ছোটকালে সেও ছিল, সে একই ঘরে বাবার সঙ্গে শৈশবে সেও সেখানে ছিল। এটি হচ্ছে একদম, ইউনূস সাহেব বলেছেন আয়ামে জাহেলিয়াত, সে সময় বাস করতাম না জানি না, কিন্তু এটা অভাবনীয় একটি অমানবিক পৈশাচিক একটি কাণ্ড ঘটেছে আমাদের 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 অভিজ্ঞতার ভেতরে। এটাকে আমাদের কন্ডেম করা উচিত। জি, নিজু মজুমদার, আপনি কেমন দেখলেন আয়নাঘর? আমি আয়নাঘর যেটা দেখেছি, সেই আয়নাঘরটা প্রথমত এটা বলে নেই যে আয়নাঘরে বলে কিছু নেই। বিভিন্ন বাহিনীর ইন্টারোগেশন সেল আছে, জিজ্ঞাসাবাদের স্থান আছে। সেইখানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে বা বাংলাদেশ সৃষ্টির আগের থেকে পাকিস্তান পিরিয়ডে বা ব্রিটিশ পিরিয়ডে যাইতেই বলেন না কেন, আইন শৃঙ্খলা বাহিনী স্বীকারোক্তির জন্য, প্রশ্নের জন্য ফোর্স ইউজ করেছে, করে। সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে করা হয়। আমরা গোয়েন্দানামা বের কথা জানি, আমরা কুখ্যাত গোয়েন্দানামা বের কথা জানি, আমরা আপনার জানি যে ব্রিটিশ আর আমেরিকান সোলজার সরকার মিলে কিভাবে গোয়েন্দানামা বের তৈরি করেছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, আবু গারিব কারাগার, এগুলো আমরা জানি। কিন্তু এগুলোকে আমি ওই কথা বলে কি আমি বাংলাদেশেও এরকম একটা কিছু হোক এটাকে আমার নর্মালাইজেশন করছি? একেবারেই ব্যাপারটা তা না। আমি শুধুমাত্র এটা বলছি যে এই ধরনের প্র্যাকটিস লম্বা সময় ধরে আছে। নাম্বার, এটার তথ্য। আচ্ছা, আমি আয়নাঘরে কাউকে যদি টর্চার করা হয়, কাউকে যদি নিয়ে মেরে ফেলা হয়, আঘাত করা হয়, আমি কোনোভাবেই সেটা সমর্থন করি না। কিন্তু ওই যে আমার পেশার সমস্যা, যে আমার প্রশ্নই করতে ইচ্ছা করে, সন্দেহ করতে ইচ্ছা করে, এটা আমার পেশাগত হয়তো একটা ব্যাপার হতে পারে। কেন আয়নাঘর গত 6 মাস ধরে আমরা বারবার বলছি আমরা আয়নাঘর দেখতে চাই। হ্যাঁ, 6 মাস ধরে দেখাইনি, এটার মানে এই না যে আয়নাঘর বলে কিছু নেই। আমি আমার নিজের যুক্তিকেই নিজে বললাম, বাট প্রশ্ন তুললাম। প্রশ্নটা কি, এতদিন লাগলো কেন, এটা প্রশ্ন। দ্বিতীয় একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম, সেখানে একটা ইলেকট্রিক চেয়ার দেখা গেল। অ্যাপারেন্টলি যেটা দেখে মনে হতে পারে যে এখানে বসে ইলেকট্রিক শক দেওয়া হয়, কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা লিক হয়ে যাওয়া ভিডিওতে দেখলাম যে সেখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের একজন ব্যক্তি নূর খান লিটন, এই একটু বলে রাখা ভালো যে নূর খান লিটনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা মামলা হয়েছিল, যেটা নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছে। উনি ম্যাট্রিক পাস করেছেন কিনা এটা নিয়ে একজন মামলা করেছিল, এক ডিআইজি, তিনি সেটার উত্তর দেননি, অনেক ঝামেলা হয়েছিল। সো নূর খান লিটন, যার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আমরা একটা ভিডিওতে মাত্র দেখলাম যে তিনি ওই ইলেকট্রিক চেয়ারে সকালবেলায় বসে আছেন এবং সেখানে দোল খাচ্ছেন, এইভাবে দোল খাচ্ছেন। সেটা একটা লিকড ভিডিও বের হয়ে গেল। ওই একই ইলেকট্রিক চেয়ার যখন ইউনূস সাহেব ওখানে আসলেন, সেখানে অনেক পুরানো অবস্থাতে
মানে ওইটার মধ্যে অনেক পুরাতন এই সেই করে রাখা হয়েছে, যেটার উপরে কিছুক্ষণ আগে জলকেলি খেললেন এক ভদ্রলোক, সেটাই আবার ইউনূস সাহেব আসার পরে প্রদর্শনের জন্য রাখা হলো। প্রশ্ন হচ্ছে কেন উনি ওইটার উপরে বসেছিলেন, কেন উনি এটার উপরে দোল খাচ্ছিলেন, কেন এটা আমাদের জানা প্রয়োজন। সেখানে আমরা খুবই নতুন একটা টাওয়াল দেখতে পেলাম, গোলাপি রঙের, একদম নতুন টকটকে একটা টাওয়াল দেখতে পেলাম, সেখানে একটা ফ্যান দেখতে পেলাম। এখন যে ব্রিগেডিয়ার আজমি এবং আরমান, ব্যারিস্টার আরমান এবং হুম্মাম কাদের, তারা অভিযোগ করেছিল যে এটা একটা ছোট্ট ঘর ছিল, তারা দিন হয়েছে না রাত হয়েছে এগুলো বুঝতে পারতেন না। কিন্তু আমরা এখানে পরিষ্কার ভাবে দেখতে পেলাম এক একটা রুমের ভিতরে আমি 3টা এক্সস্টার দেখলাম, দিনের আলো আসছে। মানে ওনারা যে বর্ণনা দিয়েছেন আয়না ঘরের, সেই আয়না ঘরের বর্ণনার সাথে এই আয়না ঘরের বর্ণনাটা আমি পাইনি। এখন আয়নাঘরটা কেমন কি দেখতে সেটা আলাদা, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা ভুক্তভোগী তাদের স্টেটমেন্টের, আগের স্টেটমেন্টের সাথে আজকের যে আয়নাঘরটা দেখলাম সেটা মেলে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই আয়নাঘর সেনাবাহিনীর অভ্যন্তরে অবস্থিত বলে আমরা জানি, ডিজিএফআই অফিসের পাশে। তো সেনা প্রধান যে এখন যিনি আছেন ওয়াকারুজ্জামান, সেই ওয়াকারুজ্জামান কি গ্রেফতার করা হয়েছে? যে ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল, তাকে গ্রেফতার করা হয়েছে। তারপর যারা আর্মি অফিসার যারা আছে, জেনারেলরা যারা আছে, গ্রেফতার করা হয়েছে। সচিব যারা আছে বা যারা, কই আমি তো দেখলাম না। যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে একটা আয়নাঘরের কথা বলা হচ্ছে, তার জন্য তো সবচাইতে বড় যাকে আপনি গ্রেফতার করবেন সে হচ্ছে ওয়াকারুজ্জামান, তো তাকে আপনি গ্রেফতার করছেন না কেন? মানে এটা আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনারা জানেন যে সেনাবাহিনীর ভেতরে কোর্ট মার্শাল হয়, আমি জানি না আপনি, আমার এটা খুব ভালো ধারণা আছে। আপনারা কি জানেন যে কোর্ট মার্শালের আগে ওই আর্মি অফিসারকে নিয়ে হেভি মার্টার দেওয়া হয়, এটা জানেন? আমরা কি আমাদের এই জীবদ্দশাতে গত 54 বছরে প্রশ্ন করেছি যে সেনাবাহিনীর ভেতরে একজন অফিসারকে মারা হয় কেন? আমরা কি এটা প্রশ্ন করেছি যে সেনাবাহিনী যে পার্বত্য চট্টগ্রামে গিয়ে সেখানে চাকমা মারমা এদেরকে ধুমধাম মেরে আসে, সেটা নিয়ে আমরা কখনো প্রশ্ন করেছি? তারপরে কাদেরকে কাদেরকে এখানে তুলে নিয়ে আসা হয় আমরা প্রশ্ন করেছি সেনাবাহিনীর? আমরা কি এই প্রশ্নটা করতে পারবো আদৌ? এগুলো আমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে এই জয়েন্ট ইন্টারোগেশন সেল কি তাহলে লাইভ করে দেওয়া উচিত? মানে একজন অপরাধীকে ধরা হলো, জঙ্গিকে, ওই জঙ্গিকে ধরার পর আমি তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করব? বাবাজান আপনি কি ওইখানে বোমা মেরেছেন, কিংবা এরকম যে ভাইয়া বুঝতে পেরেছি আপনার পয়েন্ট কি। আসাদ ফেরদৌস, দেখুন আয়নাঘর ওইখানে আপনি কি করেছিলেন? আচ্ছা আচ্ছা, খুব ইন্টারেস্টিং উনি কথা বলছেন। নিতে পারি কিনা? একদিকে আমরা স্বীকার করে নিচ্ছি, আয়নাঘর বলতে তো আসলে কিছু নেই। আমি কিন্তু এটাই কিছুই বলিনি। সত্যি কথা। আমি বলছি পদ্ধতি কি হবে, মানে আমরা আসলে তাদেরকে কিভাবে জিজ্ঞাসাবাদ করবো এটা আমি জানতে চাই। বলেছি যে এটা হচ্ছে একটা প্রতীকী শীষমহল বলে কিছু নেই, টর্চার সেল আছে, টর্চার, এবং একটা দুটো নয়, যে 3টা দেখেছি আমরা, আরো কয়েকশো আছে। নাজমি সাহেব বা XYZ ফিরে এসে যে সমস্ত কথা বলেছেন, যদি মিল না পায় তার মানে অন্যত্র আছে। এইটা দেখেই আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম এটা মিথ্যা। এটা একটা অদ্ভুত একটা অবস্থা। ওনারা তো বলছেন ওনারা এখানেই ছিলেন, মানে ওনারাই বলছেন যে এইটাই আমার ঘর। বলেছিলেন যে আমি এই ঘরে ছিলাম, এইভাবে ছিলাম, কিন্তু উনি আগে বলেছেন সেটা একটা অন্ধকার ঘর ছিল। হ্যাঁ, কিন্তু আমরা এও জানলাম যে রং বদল হয়েছে, রং চেঞ্জ হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা। না না, এটা ওনারা বলেছেন যে এই ঘরেই ছিলেন, কিন্তু ওইখানে এক্সস্টার করতে আসলো। যদি আমি মেনে নেই যে তারা আয়না ঘরে নিগৃহীত হয়েছে, যদি মেনে নেই আমরা, তাহলে এই ঘর কি অন্য ঘর না, যদি আমরা মেনে নেই, যদি আমরা মানি, আমরা আপনি না না এই ঘটনা ঘটেনি, উনি ঘরে বসেছিলেন, এই 8 বছর ঘুমোচ্ছিলেন, এক কথা। যদি মেনে নেই না এই 8 বছর বা 9 বছর উনি কোন না কোন আয়না ঘরে ছিলেন, তাহলে কোন ঘরে ছিলেন দ্যাটস কমপ্লিটলি ইররিলেভেন্ট। না, এটা ইররিলেভেন্ট না, এটা রেলিভেন্ট। কারণ উনি এখনো পর্যন্ত উনি সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মামলা করেননি, কারণ উনি অভ্যন্তরে ছিলেন। এই মুহূর্তে এই আলোচনা আপনি যদি আপনি বলছেন যে আপনি সংঘুদ্ধ ব্যক্তি, আপনি বলছেন যে মিস্টার নিঝুম আমাকে অ্যাটাক করেছে, কিন্তু আপনি এটা মুখে বলছেন, কিন্তু আপনার খুব ইনাফ অপরচুনিটি থাকার পরে আপনি আইনি ব্যবস্থা নিচ্ছেন না। কারণটা আপনি ভালো করে জানেন, বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব সহজ নয়। আপনার যেমন সহজ ছিল না আগে র্যাবের বিরুদ্ধে, এটা আপনি জানেন তো নাকি? না না, এখনকার পরিস্থিতি আপনি আগে বাংলাদেশের গত 54 বছরের যে সিচুয়েশন, এখনো সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা আপনি নেবেন, এখন আছে কিছুটা, এটা ব্যবস্থা এখনো হয়েছে। সামরিক আপনি বলো ওয়াকারুজ্জামান, তার বিরুদ্ধে আমি কথা বলবো, ব্যবস্থা নেবো, তাকে কোর্ট মার্শাল করবো, সেই ব্যবস্থা হয়ে গেছে বাংলাদেশে অলরেডি। আপনার ধারণা সেই ওরা তো বলছে যে দেশ স্বাধীন হয়েছে, এটা তো আমার কথা না। যারা দেশ স্বাধীন করেছে বলছে যারা দেশ স্বাধীন করেছি, আপনি প্রশ্ন তুলতে পারছেন, আমি প্রশ্ন তুলতে পারছি। আমি তো আওয়ামী লীগ আমলে আমি তো আওয়ামী লীগ আমলে প্রশ্ন তুলেছি যে ওই যে কাজল সাহেবকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি তো এরকম আওয়ামী লীগ আমলে প্রচুর প্রশ্ন করেছি। আমি 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 কোয়াইট শিওর তুলেছেন, এতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু ব্যাপারটা তা নয়, আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে তা নয়। আমরা জানি আয়নাঘর নামক টর্চার সেলে
অসংখ্য মানুষ নিগৃহীত হয়েছে। এটা একটা প্রুভেন ফ্যাক্ট, কারণ সেই লোকগুলিকে আমরা জানি। মানে কোথায় প্রুভ হয়েছে? আমরা লোকগুলিকে আমরা জানি, লোকগুলিকে অস্বীকার কোনো কথা। না কোনো আপনি কোথায় বসে আছেন? লন্ডনে? না, আপনি ছাদে বসে আছেন, আমি বলতে পারি আপনাকে। কিন্তু হয়তো তর্ক এটা। না না হয়তো আপনি লন্ডনে আছেন, যারা বলছেন যে আচ্ছা আপনাকে আমি ইন্টারাপ্ট করবো না, এটা ঠিক হচ্ছে না, আপনি বলুন তারপর আমি বলছি। আমি বলছি যে এটা একটা এস্টাবলিশ ফ্যাক্ট যে হ্যাঁ অত্যাচার হয়েছে। আপনি এটাকে বললেন সব দেশই হয়, আমি এগ্রি করি, সব দেশে অত্যাচার হয়। পুলিশ বিশেষ করে কর্তৃত্ববাদী ব্যবস্থায় পুলিশ ভয়াবহ অত্যাচার করে। আজকে বেলারুসে যান, কিরকম অত্যাচার সেখানে হচ্ছে আমরা জানি। ফলে এটা গিভেন, অত্যাচার হয়েছে, অসংখ্য মানুষ উধাও হয়েছে, তাদের টেস্টিমনি আছে। কেমন কোন ঘরে তারা হয়েছেন, দে মে বি কনফিউজ, উই মে বি কনফিউজ। আমরা জানি কি, আপনি ঠিকই বলেছেন, প্রতিটি ডিবি অফিসে, প্রতিটি সামরিক ইন্টেলিজেন্স অফিসের কাছাকাছি টর্চার সেল থাকার কথা বা হয়তো আছে। আয়নাঘর সেগুলি যেখানে টর্চার হয়েছে। যদি আমরা মেনে নিই টর্চার হয়েছে, ইফ দ্যাট ইজ গিভেন, সেক্ষেত্রে কোন ঘরে হলো দ্যাটস কমপ্লিটলি রিলেভেন্ট, কমপ্লিটলি রিলেভেন্ট। জি, বুঝতে আমার পারছি। প্রশ্নটা কোন জায়গাতে সুলতান আপা, আমার যে জায়গাতে না, আমার যে জায়গাটা হচ্ছে প্রশ্ন, প্রথম ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা মেনে নেওয়ার ব্যাপার না। আমি যদি আজকে দাবি করি আমাকে টর্চার করা হয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আপনাকে যদি এই জিনিসটা এস্টাবলিশ করতে হয় তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ কোথায়? মানে আপনি বলছেন আমি শুনেছি, আপনি কাঁদছেন, আমিও ব্যথিত হয়েছি। মানুষ গিয়ে 32 নম্বরের যেই বেসমেন্ট সেইখানে গিয়ে পর্যন্ত খুঁজেছে কোথায় আয়নাঘর। মানুষকে এক ধরনের উন্মাদের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে কার লাভ, কার ক্ষতি? না যে ব্রিগেডিয়ার আজমি বলছেন যে তাকে আয়নাঘরে রাখা হয়েছে। তিনি 8 বছর ধরে ক্রমাগত কেঁদেছেন একটা গামছা দিয়ে। আমরা দেখতে পেলাম সেই গামছাটা খুবই নতুন একটা গামছা। মানে এখন যিনি নিগৃহীত হয়েছেন বলছেন তার কথার সাথে তার অ্যাক্ট মিলছে না, তাহলে আমি কিভাবে ধরে নিব তিনি আসলে নিগৃহীত হয়েছেন না তিনি কোথাও পালিয়েছিলেন? মানে এটা আমি প্রমাণ করার পদ্ধতি কি? এখন আপনারা যদি আমাকে বলেন যে আমি অত্যন্ত নিষ্ঠুর, তাহলে বলতে পারেন, কিন্তু আমি তো ভাই প্রশ্নটা করতে পারি নাকি? এইটার স্বাধীনতা আমার নাই। আমি প্রশ্ন করতে চাই যে উনি যে টর্চার হয়েছে এটা প্রমাণ দেন আমাকে। আমি শেষ করছি। আরেকটি জিনিস, যে ধরেন এরকম শত শত হাজার হাজার মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, সেই হাজার হাজার মানুষকেও আমরা দেখতে পেলাম না এখনো পর্যন্ত। কিন্তু আমি শেষ করব, আমাকে শেষ করতে দেন। কিন্তু একথা সত্য যে অনেককেই নির্যাতিত হতে হয়েছে, অনেক অসংখ্য মানুষকে নিপীড়িত হতে হয়েছে, এমনকি র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা মানুষকে ধরে নিয়ে হত্যা করেছে, বিভিন্ন জায়গায় মানুষের লাশ ভেসে উঠেছিল। কিছু হয়নি, প্রমাণ করে তোমার এগুলো কিছু হয়নি তো। আমি আপনাকে একটা কথা বলছি, যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাড়ানোর কিছু নেই। না এই যে সিলেটে একটা ভদ্রলোক মারা গেছে, সেটার জন্য প্রধানমন্ত্রী সহ 230 জনের বিরুদ্ধে মামলা করা হলো। পরবর্তীতে সেই লোক এসে বলল যে আমি মারা যাইনি। এখন মানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে যিনি মারা গেছেন তিনি এসে বলছেন আমি তো মারা যাইনি। এখন তাহলে এই ধরনের ঘটনা ঘটে, যে যাকে বলা হয়েছিল গুম করা হয়েছে আবু তোহা আদনান, তাকে সে বললো যে না তিনি 2টো বিয়ে করেছেন, 2 বইয়ের ঝামেলা তিনি লুকিয়েছিলেন কিছুদিন। এখন এই ধরনের ঘটনা ঘটে বলেই আমরা আসলে কাউকে ক্লিন চিট দেই না, আমরা প্রশ্ন করি। আমি শেষ করতে হবে। এই যে যিনি মৃত